আমরা নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করছিলাম। গত পর্বে এর আগ পর্যন্ত পড়েছি, আজকে দ্বিতীয় পর্বে এখান থেকে শুরু। 1.3 জীবের শ্রেণীবিন্যাস। আজ পর্যন্ত বিভিন্ন উদ্ভিদের প্রায় 4 লক্ষ এবং প্রাণীর প্রায় 13 লক্ষ প্রজাতির নামকরণ ও বর্ণনা করা হয়েছে। তবে এই সংখ্যা চূড়ান্ত নয়, কেননা প্রায় প্রতিদিনই আরও নতুন নতুন প্রজাতির বর্ণনা সংযুক্ত হচ্ছে। অনুমান করা হয় ভবিষ্যতে সব জীবের বর্ণনা শেষ হলে, যদি সত্যি কখনো শেষ করা যায়, এর সংখ্যা দাঁড়াবে প্রায় 1 কোটিতে। জানা, বোঝা এবং শেখার সুবিধার জন্য এই অসংখ্য জীবকে সুষ্ঠুভাবে বিন্যাস করা বা সাজানোর প্রয়োজন। জীবজগৎকে একটি স্বাভাবিক নিয়মে শ্রেণীবিন্যাস করার প্রয়োজনীয়তা অবশ্য অনেক আগে থেকেই প্রকৃতিবিদগণ অনুভব করেছিলেন। সেই প্রয়োজনের তাগিদে জীববিজ্ঞানের একটি স্বতন্ত্র শাখা গড়ে উঠেছে, যার নাম ট্যাক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। শ্রেণীবিন্যাসের লক্ষ্য মূলত একটাই, তা হচ্ছে বিশাল এবং বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে, অল্প পরিশ্রমে এবং অল্প সময়ে সঠিকভাবে জানা। শ্রেণীবিন্যাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন সুইডিশ প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস। জন্ম 1707, মৃত্যু 1778। 1735 সালে আপসালা বিশ্ববিদ্যালয় থেকে তিনি চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি লাভের পর ওই বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমির অধ্যাপক হিসাবে নিযুক্ত হয়েছিলেন। বিভিন্ন ধরনের উদ্ভিদ, বিশেষ করে ফুল সংগ্রহ আর জীবের শ্রেণীবিন্যাসে তার অনেক আগ্রহ ছিল। তিনিই প্রথম জীবের পূর্ণ শ্রেণীবিন্যাসের এবং নামকরণের ভিত্তি প্রবর্তন করেন। অসংখ্য নমুনা জীবের বৈশিষ্ট্য পর্যবেক্ষণ করে তিনি জীবজগৎকে দুটি ভাগে, যথা উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিন্যস্ত করেন। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হল প্রতিটি জীবের দল ও উপদল সম্বন্ধে জ্ঞান আহরণ করা, জীবজগতের ভিন্নতার দিকে আলোকপাত করে আহরিত জ্ঞানকে সঠিকভাবে সংরক্ষণ করা, পূর্ণাঙ্গ জ্ঞানকে সংক্ষিপ্তভাবে উপস্থাপন করা এবং প্রতিটি জীবকে শনাক্ত করে তার নামকরণের ব্যবস্থা করা। সর্বোপরি জীবজগৎ এবং মানব কল্যাণে প্রয়োজনীয় জীবগুলোকে শনাক্ত করে তাদের সংরক্ষণে সচেতন হওয়া। জীবজগৎ ক্যারোলাস লিনিয়াসের সময়কাল থেকে শুরু করে বিংশ শতাব্দীর মাঝামাঝি সময় পর্যন্ত জীবজগৎকে উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ হিসেবে বিবেচনা করে দুটি রাজ্যে, কিংডমে শ্রেণীবিন্যাস করা হতো। বিজ্ঞানের অগ্রযাত্রায় বর্তমানে কোষের ডিএনএ এবং আরএনএ এর প্রকারভেদ, জীবদেহে কোষের বৈশিষ্ট্য, কোষের সংখ্যা ও খাদ্যাভ্যাসের তথ্য উপাত্তের উপর ভিত্তি করে আর.এইচ. হুইটেকার 1969 সালে জীবজগৎকে 5টি রাজ্য বা 5 কিংডমে ভাগ করার প্রস্তাব দেন। জীবজগৎ প্রথমে হচ্ছে দুই ভাগে, সুপার কিংডম 1 প্রোকারিওটা, সুপার কিংডম 2 ইউক্যারিওটা। সুপার কিংডম 1 প্রোকারিওটা হচ্ছে আবার রাজ্য 1 মোনেরা, আর সুপার কিংডম 2 ইউক্যারিওটা হচ্ছে আবার রাজ্য 2 প্রতিষ্ঠা, রাজ্য 3 ফানজাই, রাজ্য 4 প্লান্টি, রাজ্য 5 অ্যানিমেলিয়া। পরবর্তীকালে মার্গুলিস 1974 সালে হুইটেকার এর শ্রেণীবিন্যাসের পরিবর্তিত ও বিস্তারিত রূপ দেন। তিনি সমস্ত জীবজগৎকে দুটি সুপার কিংডমে ভাগ করেন এবং 5টি রাজ্যকে এই দুটি সুপার কিংডমের আওতাভুক্ত করেন। সুপার কিংডম 1 প্রোক্যারিওটা। এরা আদিকোষ, নিউক্লিয়াস সুগঠিত নয়, বিশিষ্ট এককোষী আণবিক ক্ষণিক জীব। রাজ্য 1 মনেরা। এরা এককোষী, ফিলামেন্টাস, একটির পর একটি কোষ লম্বালম্বিভাবে যুক্ত হয়ে ফিলামেন্ট গঠন করে। কলোনিয়াল। কোষে ক্রোমাটিন বস্তু থাকে কিন্তু নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পর্দা নেই। এদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক চালিকা ইত্যাদি নেই, কিন্তু রাইবোজোম আছে। কোষ বিভাজন দ্বিবিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয়। প্রধানত শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে, তবে কেউ কেউ ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে। চিত্রে দেখা যাচ্ছে ব্যাকটেরিয়া, নস্টক, নীলাভ সবুজ শৈবাল। উদাহরণ: নীলাভ সবুজ শৈবাল ব্যাকটেরিয়া। সুপার কিংডম 2 ইউক্যারিওটা। এরা প্রকৃত কোষ, নিউক্লিয়াস সুগঠিত, বিশিষ্ট এককোষী বা বহুকোষী জীব। এরা এককভাবে অথবা কলোনি আকারে দলবদ্ধভাবে বসবাস করে। রাজ্য 2 প্রোটিস্টা। এরা এককোষী বা বহুকোষী, একক বা কলোনিয়াল, দলবদ্ধ বা ফিলামেন্টাস এবং সুগঠিত নিউক্লিয়াস বিশিষ্ট। কোষে ক্রোমাটিন বস্তু নিউক্লিয়ার পর্দা দ্বারা পরিবৃত থাকে। ক্রোমাটিন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে। খাদ্য গ্রহণ, শোষণ বা ফটোসিনথেটিক পদ্ধতিতে ঘটে থাকে। চিত্রে দেখা যাচ্ছে অ্যামিবা এবং ডায়াটম, এককোষী একটি শৈবাল। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে অযৌন প্রজনন ঘটে এবং কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরূপ দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন প্রজনন ঘটে। কোনো ভ্রূণ গঠিত হয় না। উদাহরণ: অ্যামিবা, প্যারামেসিয়াম, এককোষীয় বহুকোষী শৈবাল। রাজ্য 3 ফানজাই। অধিকাংশই স্থলজ, মৃতজীবী বা পরজীবী, দেহ এককোষীয় অথবা মাইসেলিয়াম, সৌর সুতার মতো অংশ দিয়ে গঠিত। এগুলো নিউক্লিয়াস সুগঠিত। কোষপ্রাচীর কাইটিন বস্তু দিয়ে গঠিত। খাদ্য গ্রহণ, শোষণ পদ্ধতিতে ঘটে থাকে। ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত। হ্যাপ্লয়েড স্পোর দিয়ে বংশবৃদ্ধি ঘটে। উদাহরণ: ইস্ট, পেনিসিলিয়াম, মাশরুম ইত্যাদি। ছবিতে দেখা যাচ্ছে পেনিসিলিয়াম এবং মাশরুম। রাজ্য 4 প্লান্টি।
এরা প্রকৃত নিউক্লিয়াসযুক্ত শালক সংশ্লেষণকারী উদ্ভিদ। এদের দেহে উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান। এদের ভ্রূণ সৃষ্টি হয় এবং তা থেকে ডিপ্লয়েড পর্যায় শুরু হয়। প্রধানত স্থলজ, তবে অসংখ্য জলজ প্রজাতি আছে। এদের যৌন জনন অ্যানাইসোগ্যামাস, অর্থাৎ আকার, আকৃতি অথবা শারীরবৃত্তীয় পার্থক্য বিশিষ্ট ভিন্নধর্মী দুটি গ্যামেটের মিলনের মাধ্যমে যৌন জনন সম্পন্ন হয়। এরা আর্কিগোনিয়েট, অর্থাৎ আর্কিগোনিয়াম বা স্ত্রী জনন অঙ্গ বিশিষ্ট উদ্ভিদ। এরা সপুষ্পক। চিত্রে দেখা যাচ্ছে কাঁঠাল গাছ, যেটা একটা আবৃতবীজী উদ্ভিদ। উদাহরণ উন্নত সবুজ উদ্ভিদ। প্লান্টটির বিভাগগুলো ছকের মাধ্যমে দেখানো হলো। প্লান্টটি ব্রায়োডোফাইটা, পানি সংবহন তন্ত্রবিহীন উদ্ভিদ, যেমন মশবর্গীয় উদ্ভিদ। ট্রাকিওডাফাইটা, পানি সংবহন তন্ত্র বিশিষ্ট উদ্ভিদ। এর মধ্যে রয়েছে ফার্নবর্গীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, আবৃতবীজী উদ্ভিদ। রাজ্য 5 অ্যানিমেলিয়া। এরা নিউক্লিয়াস বিশিষ্ট ও বহুকোষী প্রাণী। এদের কোষে কোনো জড় কোষপ্রাচীর, প্লাস্টিড ও কোষ গহ্বর নেই। প্লাস্টিড না থাকায় এরা হেটারোট্রফিক, অর্থাৎ পরভোজী, এবং খাদ্য গলাধকরণ করে দেহে জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এরা প্রধানত যৌন জননের মাধ্যমে বংশবৃদ্ধি করে। পরিণত ডিপ্লয়েড পুরুষ এবং স্ত্রী প্রাণীর জননাঙ্গ থেকে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপন্ন হয়। ভ্রূণ বিকাশকালীন সময়ে ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। উদাহরণ প্রোটোজোয়া ব্যতীত সকল অমেরুদণ্ডী এবং মেরুদণ্ডী প্রাণী। চিত্রে দেখতে পাচ্ছ রয়্যাল বেঙ্গল টাইগার। 2004 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে টমাস কেভলিয়ার স্মিথ জীবজগতের প্রতিষ্ঠাকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা নামে দুটি ভাগে ভাগ করেন এবং মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনর্নামকরণ করেন। এভাবে তিনি জীবজগৎকে মোট 6টি রাজ্যে ভাগ করেছেন। এ বিষয়ে তোমরা উপরের শ্রেণীতে আরও বিস্তারিত জানবে। এখানে বিভিন্ন রাজ্যের প্রাণীগুলোর যে বৈশিষ্ট্যসমূহের কথা উল্লেখ করা হয়েছে, তোমরা এই বইটি পড়ার সময় পরবর্তী অধ্যায়ে সেগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হবে। শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ 1.4 এটা আছে। শ্রেণীবিন্যাসের প্রতিটি ধাপে তার আগের ধাপের বৈশিষ্ট্যগুলোর সাথে নতুন কিছু বৈশিষ্ট্য যোগ হয়। যত উপরের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত কম এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা তত বেশি। আবার যত নিচের ধাপ তার অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যের সংখ্যা তত বেশি এবং অন্তর্ভুক্ত জীবের সংখ্যা ততই কম। একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে মূলত আন্তর্জাতিক কোড চিহ্নিত 7টি ধাপ আছে। ধাপগুলো হচ্ছে রাজ্য বা কিংডম, পর্ব বা ফাইলাম, বিভাগ বা ডিভিশন, তারপর শ্রেণী বা ক্লাস, বর্গ বা অর্ডার, গোত্র বা ফ্যামিলি, গণ, জেনাস, প্রজাতি, স্পেসিস। এই ধাপ অনুযায়ী 7টা ধাপ মেনে কোনো জীবের নামকরণ করতে হয়। এরপর আছে উপরের ধাপ যেন বড় একটা সেট, আর তার নিচের ধাপ হলো তার উপসেট। রাজ্যের উপসেট হচ্ছে পর্ব, পর্বের উপসেট হলো শ্রেণী, শ্রেণীর উপসেট হলো বর্গ, ইত্যাদি। শ্রেণীবিন্যাসের এই পদ্ধতিকে বলে নেস্টেড হায়ারার্কি। অনেক সময় পুনরাবৃত্তি এড়ানোর জন্য আগের ধাপের যেসব বৈশিষ্ট্য পরের ধাপেও আছে সেগুলো উজ্জ্বল রাখা হয়। সেভাবে লিখলে মানুষের হোমো স্যাপিয়েন্স শ্রেণীবিন্যাসটা হবে এরকম। আজকে এই পর্যন্তই থাকা আলোচনা। এর পরে এখান থেকে আমরা শুরু করব।